হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনসেপ্ট চেজার্স। আমি তোমাদের সুপ্রকাশ দা এবং আজকে আমরা ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম এই চ্যাপ্টারটা শুরু করব। আজকে এই চ্যাপ্টারটার ফার্স্ট লেকচার। তো শুরু করা যাক। ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম। ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম এই চ্যাপ্টারটা একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তোমাদের। ইলেকট্রোস্ট্যাটিক্স, তারপরে এই ম্যাগনেটিজম, এই চ্যাপ্টারগুলো বোর্ডস এর জন্য ইম্পর্টেন্ট এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মোটামুটি একটা ভালো ওয়েটেজ থাকে সব জায়গাতেই এই চ্যাপ্টারগুলো। এখানে আমরা প্রথমে মেনলি আমরা দেখবো বায়োসাভার্ট ল। আজকে মেনলি আমরা দেখবো বায়োসাভার্ট ল এবং বায়োসাভার্ট ল এর অ্যাপ্লিকেশন। তার আগে কিছু ছোটখাটো জিনিসপত্রগুলো দেখবো, যেরকম ওরস্টাড ডিসকভারি, এগুলো কিছু দেখবো। তো তাহলে এবার শুরু করা যাক। ম্যাগনেটিজম প্রথমেই দেখবো আমরা যে ম্যাগনেটিক ফিল্ড কি জিনিস। ম্যাগনেটিক ফিল্ড এমন একটা জিনিস যেখানে আমরা বলবো যে এমন একটা রিজিয়ন যেখানে একটা পার্টিকুলার ম্যাগনেট ওই রিজিয়নটার একটা সার্টেন রেডিয়াস অব্দি সব দিকে কতটা ও নিজের এফেক্টটাকে ও দেখাতে পারে, কতটা নিজের প্রভাবটাকে বিস্তার করতে পারছে একটা পার্টিকুলার রেডিয়াস অব্দি, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তো সেটা লেখা যাক, ম্যাগনেটিক ফিল্ড কি। A region around a region around, আচ্ছা উইচটা পরে লিখবো। a region around a magnet, a region around a magnet বা ম্যাগনেটিক সাবস্টেন্স a region around a magnet or magnetic substance that experiences a force, that experiences a force or torque is called magnetic field, is called magnetic field. এটাকে আমরা বি উপরে একটা ভেক্টর সাইন দিয়ে ডিনোট করব, কারণ এই ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। বি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। আমি কিন্তু বেশিরভাগ জায়গাতে ম্যাগনেটিক ফিল্ডকে বি দিয়ে ডিনোট করব, কাজে তোমরা এটা কনফিউজ হয়ে যেও না যে কি লিখছি। এইবার একটা কথা, যে একটা চার্জড পার্টিকেল কখন কি ধরনের ফিল্ড তৈরি করবে সেটা বলার আগে আগে ইউনিটটা বলে দিই, যে ম্যাগনেটিক ফিল্ডের ইউনিটটা সেটা আগে বলে দিই। ইউনিট হচ্ছে 1 টেসলা আমি বলতে পারি, বা এটারই ভ্যালু হচ্ছে 10⁴ গস। 1 টেসলা বা 10⁴ গস। এটাকে আবার টেসলাটাকে আবার ওয়েবারও বলা যায়। ওয়েবার বা টেসলা সেম। এইবার একটা জরুরি কথা, যে যদি when charge is at rest, when charge is at rest, তখন it produces only it produces only electric field বা ই এরকম। এটা তোমরা
প্রথম ক্লাস 12-এর প্রথম চ্যাপ্টার ইলেকট্রোস্ট্যাটিক্সে এটা তোমরা পড়বে যে যখন একটা চার্জ যখন রেস্টে আছে তখন সেটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করবে। এবার হচ্ছে যে যখন একটা চার্জ কনস্ট্যান্ট স্পিডে মুভ করছে, when a charge is moving in constant speed, মানে এই ক্ষেত্রে অ্যাক্সিলারেশনটা জিরো। তাহলে কি হবে, যখন কোনো অ্যাক্সিলারেশন নেই, যখন কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে, তখন ইট প্রডিউসেস ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড বোথ। ইট প্রডিউসেস ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড বোথ। যখন কোনো অ্যাক্সিলারেশন নেই, যখন কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে, তখন ইলেকট্রিক ফিল্ডও তৈরি করে এবং ম্যাগনেটিক ফিল্ডও তৈরি করে। এবং যখন when a charge is moving with an acceleration, মানে মোদ্দা কথা যে অ্যাক্সিলারেশনটা নট ইকুয়ালস টু জিরো, সেই ক্ষেত্রে কি হবে, দেন ইট প্রডিউসেস ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড এবং তার সঙ্গে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভও। ইট প্রডিউসেস ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ইএম ওয়েভস। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এর ব্যাপারে তোমরা পরে পড়বে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস চ্যাপ্টারে তোমরা গিয়ে পড়বে। যখন একটা পার্টিকেল একটা অ্যাক্সিলারেশন, মানে একটা অ্যাক্সিলারেশন যেটা নট ইকুয়ালস টু জিরো, সেরকম যখন একটা অ্যাক্সিলারেশন নিয়ে যখন যাবে, তখন ইলেকট্রিক ফিল্ডও সে জেনারেট করবে, সে ম্যাগনেটিক ফিল্ডও জেনারেট করবে এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসও সে দেখাবে। আচ্ছা, এখানে ইউনিটে একটা ভুল হয়েছে, যে এখানে যে 1 টেসলাটা ঠিক আছে, কিন্তু এটা ওয়েবার শুধু হবে না, এটা ওয়েবার পার মিটার স্কোয়ার হবে। ওয়েবার পার মিটার স্কোয়ার যেটা, সেটা মানেই টেসলা, আর টেসলা মানে হচ্ছে 10⁴ গস, আর 10⁴ গস এই ইউনিটটা হচ্ছে আমার সিজিএসএ, আর 1 টেসলা বা ওয়েবার পার মিটার স্কোয়ার এই ইউনিটগুলো হচ্ছে এসআই তে। আর ডাইমেনশন যদি আমাকে বলতে হয়, ডাইমেনশনটাও লিখে দিই। ডাইমেনশন অফ ম্যাগনেটিক ফিল্ড সেটা আমার কাছে হবে এম, এলটা 0, টি স্কোয়ার এ টু দি পাওয়ার -1, এম টি স্কোয়ার এ টু দি পাওয়ার -1। এইবার আসা যাক একটা তুলনামূলকভাবে একটা কম ইম্পর্টেন্ট একটা ডিসকভারি বা একটা এক্সপেরিমেন্ট, ওয়েস্টার্নস এক্সপেরিমেন্ট। ওয়েস্টার্নস এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টটা দিয়ে উনি মেনলি প্রুফ করেছিলেন যে ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সটা, লেখা যায় প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড, প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড ওয়াজ প্রুভড। এই এক্সপেরিমেন্টের থ্রু দিয়ে ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সটা উনি প্রুভ করেছিলেন। এখানে উনি একটা সেট আপ বানিয়েছিলেন, যেখানে উনি একটা ম্যাগনেট নিয়েছিলেন এবং একটা ওয়্যার নিয়েছিলেন, যে ওয়্যারটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। তো উনি দেখেছিলেন যে যদি কারেন্টের ডাইরেকশনটা ওয়্যারের মধ্যে যদি রিভার্স করে দেওয়া হয়, তো তাহলে ম্যাগনেটিক নিডলটা যেটা, সেটার ডাইরেকশনটাও রিভার্স হয়ে যায়। মানে নর্মালি আমরা জানি যে ম্যাগনেটিক নিডলটা নর্থের দিকে ফেস করে, তো যখন কারেন্টের ডাইরেকশন যখন চেঞ্জ করে দেওয়া হচ্ছে, তখন এই ম্যাগনেটিক নিডলের ডাইরেকশনটা ও যেদিকে পয়েন্ট করে আছে ও অন্যদিকে পয়েন্ট করছে, মানে ওর ডাইরেকশনটা রিভার্স হয়ে যাচ্ছে। এটা উনি একটা অবজারভেশন পেয়েছিলেন। ওনার আরেকটা অবজারভেশন হচ্ছিল যে যখন উনি কারেন্টটাকে ওয়্যারের মধ্যে বাড়াচ্ছিলেন বা কমাচ্ছিলেন, বা উনি অথবা ম্যাগনেটিক নিডলটাকে উনি ওয়্যারের কাছাকাছি নিয়ে যাচ্ছিলেন কিংবা যখন দূরে নিয়ে যাচ্ছিলেন, তো এরকম কেসগুলোতে যখন উনি যে কারেন্টটা যখন বাড়াচ্ছিলেন,
তখন উনি দেখছিলেন যে ম্যাগনেটিক নিডলের ডিফ্লেকশনটা বেড়ে যাচ্ছে, ম্যাগনেটিক নিডলটা বেশি ডিফ্লেক্ট করছে। তো আর এটা ওইভাবে হয়েছিল যে যদি নিডলটাকে যদি ওয়ারের কাছাকাছি যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখনও ডিফ্লেকশনটা বেশি হচ্ছিল। তো এগুলো জাস্ট নর্মাল আমি জিস্টের মতো করে বলে দিলাম, এটাই মেন ছিল এই ওয়েস্টার ডিসকভারিতে বা ওয়েস্টারের এক্সপেরিমেন্টে। এটা তোমরা বই থেকেও পড়ে নিতে পারো, এমন কিছু কঠিন বিষয় নয়। তো এখানে শুধু আমি ওয়েস্টার এক্সপেরিমেন্ট থেকে যে যদি কখনো একটা কোয়েশ্চেন দিয়ে দেয় তো সেটা কিরকম করে করা যাবে সেটা একটা বলে দিই। এটা আমরা করব SNOW রুল দিয়ে, স্নো রুল দিয়ে এটা আমরা করব। এসটা যাবে হচ্ছে সাউথ, এন নর্থ, ওটা হচ্ছে ওভার, ডাব্লু হচ্ছে ওয়েস্ট, সাউথ নর্থ ওভার ওয়েস্ট। তো এখানে আমরা দেখবো যে কিভাবে এটা অ্যাপ্লাই হচ্ছে সেটা যদি দেখি। তো একটা ওয়ার যদি, তো আমি এখানে নর্মালি যদি আমি ডিরেকশনটা দেখি, এইটা আমি নিলাম এদিকে নর্থ, এদিকে সাউথ, তো এদিকে আমার যাবে ইস্ট, এদিকে আমার আসবে ওয়েস্ট। তো সাউথ নর্থ মানে হচ্ছে যদি ওয়ারের মধ্যে কারেন্টটা সাউথ থেকে নর্থের দিকে, এটা ওয়ার, যদি ওয়ারের মধ্যে কারেন্টটা সাউথ থেকে নর্থের দিকে যদি যায়, তখন যদি এর নিচে একটা ম্যাগনেটিক নিডল যদি রাখা থাকে, এটা ম্যাগনেটিক নিডল, এদিকে নর্থ এদিকে সাউথ, যদি এর নিচে একটা ম্যাগনেটিক নিডল রাখা থাকে, মানে এখানে ওভার কথাটার মানে হচ্ছে যে ম্যাগনেটিক নিডলের ওপরে ওয়ারটা রয়েছে, দি ওয়ার ইজ প্লেসড ওভার দি ম্যাগনেটিক নিডল। আর সাউথ নর্থ মানে সাউথ থেকে নর্থের দিকে যাচ্ছে, ওয়ারটা ম্যাগনেটিক নিডলের ওপরে রাখা আছে, তাহলে ম্যাগনেটিক নিডলটা ওয়েস্টের দিকে ঘুরে যাবে, এদিকে ওয়েস্ট, তো এদিকে ওয়েস্টের দিকে ঘুরে যাবে। এটাই হচ্ছে স্নো রুলটা। এই রুল দিয়ে তোমরা যদি কোনো কোয়েশ্চেন আসে তো করতে পারবে, জেনারেলি কোনো কোয়েশ্চেন না আসার চান্সই বেশি। তো এবার ঢোকা যাক বায়োসাভার্ট লতে। এখান থেকে মেন ইম্পর্টেন্ট শুরু হচ্ছে। তোমাদের এই বায়োসাভার্ট ল তোমাদের ক্লাস 12 এর উচ্চ মাধ্যমিকে তোমাদের আসতে পারে, প্রুফ করতে দিতে পারে, বা এখান থেকে যদি না আসে তো বায়োসাভার্ট ল এর অ্যাপ্লিকেশন গুলো, ওগুলো তোমার অ্যাপ্লিকেশনের যেগুলো রেজাল্ট হোক বা অ্যাপ্লিকেশনের ডেরিভেশন গুলো হোক, দুটোই ইম্পর্টেন্ট। অ্যাপ্লিকেশন রেজাল্ট গুলো তোমাদের বোর্ডের জন্য রেজাল্ট গুলো বলছি, তোমার ডেরিভেশন গুলো বোর্ডের জন্য মেনলি ইম্পর্টেন্ট। রেজাল্ট দিয়েও তোমার কিছু কোয়েশ্চেন আসতে পারে, বা বায়োসাভার্ট ল এর রেজাল্ট গুলো দিয়ে তোমার কম্পিটিটিভ লেভেলের পরীক্ষার কোয়েশ্চেন গুলো ম্যাক্সিমাম টাইম হয়। তো এবার দেখা যাক বায়োসাভার্ট ল। বায়োসাভার্ট ল, এইটা হচ্ছে টু মেজার দি ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড অফ দি ম্যাগনেটিক ফিল্ড মেজার করার জন্য এই লটা মেনলি। এটা যখনই তোমাদেরকে যদি প্রুফ করতে দেয় বায়োসাভার্ট ল, একটা বড় ইন্টিগ্রেশনের মতো একটা ওয়ার টেনে নেবে, ইন্টিগ্রেশনের মতো খানিকটা দেখতে, এরকম একটা ওয়ার টেনে নেবে। এইখানে এই গোটা ওয়ারের লেন্থটা ধরো এল, এর মধ্যে দিয়ে কারেন্ট ক্যাপিটাল আই পাস করছে, লেন্থটা এল, কারেন্ট ক্যাপিটাল আই পাস করছে। আমি এই বড় এল লেন্থের মধ্যে আমি একটা ছোট লেন্থ আমি কনসিডার করলাম, যেটাকে আমি বললাম ডিএল। এই লেন্থটাকে আমি ডিএল নাম দিলাম। এইবার যে এইখানে এই ডিএল লেন্থটা যদি তুমি দেখো, এইটার সঙ্গে মোটামুটি একটা থিটা অ্যাঙ্গেল করছে। তো তাহলে এদিকে যদি থিটা হয় তো তাহলে এটা আসবে আমার ডিএল কস থিটা, আর উপর দিকে যাবে আমার ডিএল সাইন থিটা। আশা করি এটা এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা নেই। এইবার ধরো আমাকে বলেছে যে এই ডিএল লেন্থটার সোজাসুজি এখানে একটা পয়েন্ট পি রয়েছে, এই পয়েন্ট পি তে ম্যাগনিটিউড অফ দি ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা যদি আমাকে বের করতে বলে, তাহলে সেটা কি হবে। এবার ধরো যে এই গোটা
লেন্থটা, এটা ধরো স্মল আর, আমার লেন্থ কি বলে, আমার ওয়্যারের লেন্থটা রয়েছে স্মল এল, কারেন্ট ফ্লো করছে ওয়্যারের মধ্যে দিয়ে ক্যাপিটাল আই। আমি এই পুরো স্মল এল লেন্থের মধ্যে আমি একটা লেন্থ নিলাম, যেটাকে আমি নাম দিলাম ডিএল। ডিএল এবার এই ওয়্যারটার সঙ্গে এখানটা থিটা অ্যাঙ্গেল করছে, ওর জন্য এটা ডিএল কস থিটা, এদিকে ডিএল সাইন থিটা। এখানে একটা পয়েন্ট বলেছে পি, আমাকে বার করতে বলেছে এই পি পয়েন্টে ম্যাগনিটিউড অফ দি ম্যাগনেটিক ফিল্ড কত হবে। এই ডিএল পয়েন্টের জন্য আমার ডিবি হবে ম্যাগনেটিক ফিল্ডটা, এই আর ডিস্টেন্সে পি পয়েন্টে রয়েছে, তো তাহলে কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা, এখানে একটা কথা বলে দেওয়া ভালো যে যখন তোমরা পরীক্ষায় যখন ডেরিভেশন গুলো করবে, তখন তোমরা কোয়েশ্চেনে এই একটা পার্টিকুলার ডেরিভেশন সলভ করার জন্য যা যা ভ্যারিয়েবল নেবে সেই প্রত্যেকটা ভ্যারিয়েবলকে ডিফাইন করে দিও। মানে এখানে যেমন আমি লেন্থটা এল নিলাম, তো আমাকে এখানে লিখতে হবে যে এরকম ভাবে যে লেট দি লেন্থ of the wire be small l। তারপরে ধরো এবার বলছি let current flowing through wire be capital I। এবার ধরো এবার বলছি যে a small part of length L is taken, let it be dl। এবার লেখো যে ম্যাগনেটিক ফিল্ড due to dl be db। আর let a point be considered as p, distance of dl from p be r, let the angle formed by the wire and dl be থিটা। তো এইভাবে আমি প্রত্যেকটা ভ্যারিয়েবলকে যেগুলো আমি এখানে নিয়েছিলাম সেগুলো প্রত্যেকটা আমি ডিফাইন করে দিলাম। তো এইভাবে তোমাকে পরীক্ষাতেও এবার প্রত্যেকটা ভ্যারিয়েবলকে ডিফাইন করে দিতে হবে। তো এইবার আসা যাক মেন ডেরিভেশনে। আমি এখানে নাম্বার 1 দিলাম। নাম্বার 1 আমি লিখছি ডিবি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই। ডিবি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই, এটা আমার ওই আগে যেটা আমি ওয়েস্টার্স এক্সপেরিমেন্ট যেটা আমি দেখলাম সেখান থেকে আমি এটা বলতে পারি যে যত কারেন্ট বাড়ছে তত ম্যাগনেটিক ফিল্ড বাড়বে, কারণ এই নিডলটা যখন কারেন্ট বাড়ছিল তখন ওটা বেশি ডিফ্লেক্ট করছিল, মানে ওখানে কারেন্টটা বাড়ছিল। তো এখানে এটা লিখে দিচ্ছে more the current, more magnetic field। এটা প্রথম হয়ে গেল। এবার 2 হচ্ছে ডিবি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হয় ডিএল সাইন থিটার সঙ্গে। এইটা হয় কারণ dB directly proportional to dl
এবং লাস্টেরটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হয় 1/r²। তো এই তিনটাকে যদি আমি একটার মধ্যে যদি কম্বাইন করি তাহলে ডিবি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু উপরে আই উপরে ডিএল সাইন থিটা নিচে r²। এইটা প্রপোর্শনালিটি দিয়ে গেল ডিবি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আইডিয়াল সাইন থিটা বাই r²। এখানে যদি আমি প্রপোর্শনালিটি সাইনটা যদি আমি সরিয়ে দিই তাহলে আমার কাছে আসবে, উপরে আসবে μ0, নিচে আসবে 4π। প্রপোর্শনালিটি সরালে আমার কাছে আসবে μ0/4π, এদিকে থাকবে আইডিয়াল সাইন থিটা বাই r²। এটাই হচ্ছে আমার বায়ো-সাভার্ট ল। এখানে μ0 হচ্ছে পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস। permeability of free space, permeability of free space। এবং এই μ0 এর ভ্যালুটা হচ্ছে, এর ভ্যালুটা নিউমেরিক্যাল ভ্যালুটা 4 × 10⁻⁻7 হয়, 10⁻⁻7 মিটার পার অ্যাম্পিয়ার। এই গেল আমার বায়ো-সাভার্ট ল। আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার যদি আমাকে বলে যে ভেক্টর ফর্ম অফ বায়ো-সাভার্ট লটা কি, সেটা দেখা যাক। ভেক্টর ফর্ম অফ বিএসএল মানে বায়ো-সাভার্ট ল। ভেক্টর ফর্ম অফ বায়ো-সাভার্ট ল, বায়ো-সাভার্ট লটা যেটা আমি পেয়েছি সেটা আগে লিখি। ডিবি μ0 4π IDL sin থিটা বাই r²। যখন আমি ভেক্টর ফর্মে যখন লিখবো তখন এই পার্টটার সঙ্গে আমি একটা এন ক্যাপটা হচ্ছে একটা ইউনিট ভেক্টর, আমি সেটাকে অ্যাড করব। লিখি যে এন ক্যাপ ইজ আ ইউনিট ভেক্টর, is a unit vector which is perpendicular to the plane, of DL and শুধু DL না, সরি IDL হবে, perpendicular to the plane of IDL, এটা ideal and r এই ডিস্টেন্সটা। n cap is a unit vector which is perpendicular to the plane of ideal and r। তাহলে এবার n ক্যাপটা সরিয়ে দিয়ে আমি যেটা পাবো সেটাই আমাকে এবার দেখতে হবে। এইবার যেহেতু এটাকে আমি বললাম যে n cap একটা ইউনিট ভেক্টর যেটা পারপেন্ডিকুলার টু আইডিয়াল এন্ড r, তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি হেন্স আইডিয়াল ক্রস আর এটা উইল বি ইকুয়ালস টু আইডিয়াল ডট আর ডট, এখানে নিচে লিখছি আমি সাইন থিটা, তার সঙ্গে আবার এন ক্যাপ। আইডিয়াল ক্রস আইডিয়াল ভেক্টর ক্রস আর ভেক্টর উইল বি ইকুয়ালস টু আইডিয়াল ডট আর ওর সঙ্গে সাইন থিটা, মানে এটা একই লাইনে হতো সাইন থিটা এন ক্যাপ। তো আমি যদি এটাকে আমি এন ক্যাপের জায়গা যদি তাহলে আমি পুট করি তাহলে আমি সেক্ষেত্রে পাবো ডিবিটা, তাহলে আমার আসবে এটা μ0 4π, এটা 4π রইল, এখানে আইডিয়াল ক্রস আর হয়ে যাবে আর নিচে আর কিউব। এটাই হচ্ছে ভেক্টর ফর্ম অফ বায়ো-সাভার্ট ল। এই গেল আমার বায়ো-সাভার্ট ল।
এইবার অ্যাপ্লিকেশন অফ বায়োসাভার্ট লটা শুরু করার আগে আমি থাম্ব রুল গুলো একটু বলে দিই। ওই রাইট হ্যান্ড থাম্ব রুল এই পার্টটা একটু বলে দিই। রাইট হ্যান্ড থাম্ব রুল একটা ছোট হেডিং দিয়ে দিই। এখানে ধরো যে একটা পেপার রয়েছে, একটা কাগজ রয়েছে, এই কাগজটার মাঝখান দিয়ে একটা ওয়্যার গেছে যার মধ্যে কারেন্ট ফ্লো করছে। ধরো এই ডাইরেকশনে কারেন্ট আই ফ্লো করছে। এবার এই কি বলে কাগজে কিছু আয়রন ফিলিংস এইভাবে লুজলি ফেলে দেওয়া আছে, মানে এমনি জাস্ট ফেলে দেওয়া আছে। এগুলো হচ্ছে আয়রন ফিলিংস। তো এইবার তাহলে অ্যারেঞ্জমেন্ট গুলো কিরকম হবে। এখানে তোমাকে তাহলে রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করতে হবে। ওটা কি করে ইউজ করবো দেখা যাক। তোমার এই যে থাম্ব, বুড়ো আঙ্গুল, এই থাম্বের ডাইরেকশনটা হচ্ছে কারেন্টের ডাইরেকশন, আর থাম্ব ছাড়া বাকি এই 4টে আঙ্গুল হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। থাম্ব কারেন্টের ডাইরেকশন, বাকি 4টে আঙ্গুল হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। তো এখানে কারেন্ট যাচ্ছে ওপর দিকে, কারেন্ট এইভাবে রয়েছে, তাহলে এবার মানে কারেন্ট এইভাবে রয়েছে, তার মানে যে কারেন্ট এই যে ধরো 1 মিনিট, এই যে পেপারটা ধরো রয়েছে, পেপারটার মধ্যে দিয়ে কারেন্টটা এইভাবে এই ওপর দিকে যাচ্ছে। তাহলে আমার যে আয়রন ফিলিংস গুলো সেগুলো অ্যান্টি ক্লকওয়াইজের দিকে যাচ্ছে। আমার এই 4টে আঙ্গুল অ্যান্টি ক্লকওয়াইজের দিকে ফেস করে আছে। তো এই আয়রন ফিলিংস গুলো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। আয়রন ফিলিংস গুলো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, ডাইরেকশনটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে। আর এটা যদি আমি উল্টো দেখি, যে যদি ইনটু দ্য প্লেন যদি হয়, মানে এখানে যে এরকম ভাবে প্লেনটা রয়েছে, এই প্লেনের মধ্যে যদি যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা দেখবে যেটা ক্লকওয়াইজ সেক্ষেত্রে ঘুরবে আয়রন ফিলিংস গুলো। তো এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে করার নিয়ম। তো এইখানে আমি নর্মালি কিছু শুধু ওয়্যার দিয়েই দেখায়, যে যদি এরকম একটা ওয়্যার থাকে, কারেন্ট আই যাচ্ছে, কারেন্ট এভাবে আই যাচ্ছে, তো তাহলে এই 4টে আঙ্গুল টুয়ার্ডস দি প্লেন, ভেতর দিকে পয়েন্ট করছে। তো তাহলে এইখানে ম্যাগনেটিক ফিল্ডটা আমি ভেতর দিকে বলবো, আর ভেতর দিকে ম্যাগনেটিক ফিল্ড ডিনোট করবে ক্রস সাইন। ভেতর দিকে বা ইনটু দ্য প্লেন বা ইনওয়ার্ড এটা হবে ক্রস সাইন, আর আউটসাইড দি প্লেন বা অ্যাবভ দি প্লেন এটা ডিনোট করবে ডট সাইন। তো এবার ডট দেখা যাক। এবার যদি আমি একটা এরকম কার্ভ হওয়া একটা যদি আমি ওয়্যার দেখি, তো যদি আমি এই দিকটার জন্য দেখি, কারেন্ট এই দিকে যাচ্ছে, তো এখানে ম্যাগনেটিক ফিল্ডটা ভেতর দিকে হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড ভেতর দিকে হচ্ছে, তাহলে এই দিকের জন্য ক্রস। আবার এদিকে তো ভেতর দিকে হচ্ছে, কিন্তু আবার ওই দিকে গিয়ে যখন বেরোচ্ছে তখন ওটা বাইরের দিকে আছে, তো ওর জন্য এই দিকটা ডট, এই দিকটা ক্রস, ওই দিকটা ডট। এইবার যদি আমাকে কারেন্টটা একটা লুপে দিয়ে দিল, একটা সার্কুলার লুপে কারেন্টটা আমাকে দিয়ে দিল, কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, কারেন্টটা এইভাবে ঘুরছে, যেহেতু এইভাবে ঘুরছে, তো ওর জন্য ম্যাগনেটিক ফিল্ডটা আমার ওপর দিকে হচ্ছে, মানে অ্যাবভ দি প্লেন, উপর দিকে আমার ম্যাগনেটিক ফিল্ডটা আসবে। তো এইভাবে আমরা এগুলো করব। এখানে পাশে লিখে দিচ্ছি ক্রস আর ডটের ব্যাপারটা। ক্রস হলে ইনটু দ্য প্লেন, আর ডট যদি হয় তাহলে অ্যাবভ দ্য প্লেন। অ্যাবভ দ্য প্লেন মানে আউটওয়ার্ড, আর এইটা ইনওয়ার্ড।
তো এই গেল আমার রাইট হ্যান্ড থাম্ব রুল। এই দিয়ে তো অনেক কিছুই আসতে পারে। এক্ষেত্রে তোমাকে ডাইরেক্টলি হয়তো কোয়েশ্চেন দেবে না, কিন্তু তোমাকে কোনো নিউমেরিক্যাল দিয়ে দিল বা হয়তো কিছু প্রুফ দিয়ে দিল, সেইখানে তোমাকে এইগুলো অ্যাপ্লাই করতে হতে পারে। বা হয়তো ওখানে হয়তো বলে দিল যে কারেন্ট বলছি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা কোন দিকে হবে, প্লেনের ভেতরে নাকি প্লেনের বাইরে। তোমাকে হয়তো একটা কোয়েশ্চেন দিল যেখানে তোমাকে বললো যে ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ড বের করতে, সেখানে তুমি ফর্মুলা দিয়ে তুমি ম্যাগনিটিউডটা বের করলে, এবং তোমাকে এর সঙ্গে সেকেন্ড কোয়েশ্চেন দিল যে ডাইরেকশনটা ম্যাগনেটিক ফিল্ডের কোথায় হবে, তখন সেটা তোমাকে এই রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে বের করতে হবে। তো আশা করি এটা বোঝা গেছে, কোনো সমস্যা আশা করি হয়নি। এইবার তাহলে দেখা যাক যে এই অ্যাপ্লিকেশন অফ বায়ো-সাভার্ট ল। অ্যাপ্লিকেশন অফ বায়ো-সাভার্ট ল। আমি বায়ো-সাভার্ট লকে বিএসএল লিখছি। এইখানে প্রথম অ্যাপ্লিকেশন যদি আমি দেখি, সেটা হবে যে একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। এইটা আমার কাছে, এটা আমি ফাইনাইট কন্ডাক্টর আমি আপাতত কনসিডার করছি, মানে একটা ফাইনাইট এর লেন্থ আছে। এইবার ধরো যে এইটা হচ্ছে কন্ডাক্টরটা, আমাকে এখানে একটা পয়েন্ট এখানে পি দিয়ে দিয়েছে, এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটা আমাকে বের করতে হবে, ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড আমাকে বের করতে হবে। এটাকে আমি একটা ট্রায়াঙ্গেলের মতো করে আমি ধরছি। এই যে কন্ডাক্টর, এর মধ্যে দিয়ে কারেন্ট আই পাস করছে। এইবার ওই বায়ো-সাভার্ট ল এর মতনই এখানে এই যে গোটা এই লেন্থটা, এই গোটা লেন্থটার আমি একটা ছোট লেন্থ আমি কনসিডার করলাম ডিএল। আমি কনসিডার করলাম। এই ডিএল লেন্থটা এই পয়েন্টটার থেকে আর দূরে আছে। এইখানে এই যে অ্যাঙ্গেলটা তৈরি করছে, এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরলাম, এবং এই যে গোটা বড় অ্যাঙ্গেলটা, এটাকে আমি φ1 ধরলাম, আর এই দিকের এই অ্যাঙ্গেলটা, এটাকে আমি φ2 ধরলাম। এইটা আমার একটা রাইট অ্যাঙ্গেল হচ্ছে। এই লেন্থটাকে আমি আবার স্মল এল ধরছি। তাহলে এখানে যদি আমি ট্যান থিটা যদি আমি দেখি, আর এই ডিস্টেন্সটা এইখান থেকে এই ডিস্টেন্সটা, এটাকে যদি আমি এ ধরি, একটা কিছু একটা ভ্যারিয়েবল ধরলেই হলো, আমি এ ধরলাম। তো এখানে যদি আমি ট্যান থিটা যদি আমি দেখি, ট্যান থিটা আমার কাছে আসবে এল বাই এ। তাহলে এলটাকে যদি আমি সাবজেক্ট টু দ্য ফর্মুলা করি, এল ইজ ইকুয়ালস টু এ ট্যান থিটা। আমি বোথ সাইড এখানে কি বলে ডিফারেন্সিয়েশন করছি। এটা ডিএল হলো, এটা একটা নর্মাল ভ্যারিয়েবল, তাই এটা এই রইল। ট্যান থিটাটা হয়ে যাবে সেক স্কোয়ার থিটা, আর থিটার জন্য সেক স্কোয়ার থিটা ডি থিটা। এইবার আচ্ছা, এটাকে এখানে ডিএলই রেখে দিই, কারণ এখানে যেহেতু আমার ডিএল ভ্যারিয়েবলটা আছে, তাই এটাকে ডিএল দিয়ে রাখছি। এবার যদি আমি ট্যান হলো, এবার যদি আমি কস থিটা যদি আমি ধরি, কস থিটা, তাহলে কস থিটা আমার আসবে এ বাই আর। এখানে আরটাকে যদি আমি এবার সাবজেক্ট টু দ্য ফর্মুলা করি, তাহলে আর ইকুয়ালস টু এ বাই কস থিটা। 1 বাই কস থিটা মানে সেক থিটা, তো তাহলে আমি বলতে পারি যে আর ইজ ইকুয়ালস টু এ সেক থিটা, এ সেক থিটা। এইবার এখানে আমি এই যে ট্রায়াঙ্গেলটা এঁকেছি, এই ট্রায়াঙ্গেলের
এই অ্যাঙ্গেলটা কত হবে দেখা যাক। এটা 90, এটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা আমার কাছে আসবে 90 মাইনাস থিটা। তো এবার পরের পাতে আগে যাই, তারপর করতে সুবিধা হবে। আমি এখানে বায়ো-সাভার্ট লটাকে আবার লিখছি, ডিবি ইজ ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। এটা আমার বায়ো-সাভার্ট লটা। এবারে বায়ো-সাভার্ট ল এর আমি মডিফিকেশন করে আমি ওখানে আগের পেজে যেগুলো আমি করলাম সেখানে আমি এগুলো বসানোর চেষ্টা করি। ডিবিটা ডিবি রইল, মিউ নট বাই 4 পাইটাকে আমি সেমই রাখলাম, আইডিএল এটাকেও রাখলাম। এবার সাইন থিটাটাকে আমি এইখানে এই সাইন 90 মাইনাস থিটা এটা পুট করি, সাইন থিটার জায়গায় সাইন 90 মাইনাস থিটা। সাইন 90 মাইনাস থিটা বাই আর স্কোয়ার। ডিবি যেমন ছিল ডিবি, মিউ নট বাই 4 পাই আইডিয়াল। এবার সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা বাই আর স্কোয়ার। এইবার আমি আগের পেজে যে ডিএল এর ভ্যালু পেলাম আর যে আর এর ভ্যালুটা পেলাম সেই দুটোকে আমি এবার এখানে পুট করি, দেখি কি আসে। ডিবি মিউ নট বাই 4 পাই আমার কাছে ডিএল ছিল এ সেক স্কোয়ার থিটা ডি থিটা আর আর ছিল এ সেক থিটা। সেটাই তাহলে পুট করি, আই এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, তার সঙ্গে আমার এখানে কস থিটা আগে থেকে ছিল আর আরটা ছিল এ সেক থিটা। তো এ তার মানে আমার এ স্কোয়ার আর সেক স্কোয়ার থিটা। এখানে একটা এ, এখানে এ স্কোয়ারটা কাটলো, সেক স্কোয়ার থিটার সঙ্গে সেক স্কোয়ার থিটা কাটলো। এইবার যদি আমি যা আছে এটাকে যদি আমি বোথ সাইড যদি আমি ইন্টিগ্রেট করি, আচ্ছা আমি এখানে আমি ইন্টিগ্রেশন সাইনটা আমি এঁকে দিই। বোথ সাইড যদি আমি ইন্টিগ্রেট করি, লিমিট আমি নিচ্ছি 0, আমি এটার নিচ্ছি 0 থেকে বি, আর এটার আমি লিমিট নিচ্ছি একটা -φ2 থেকে আমি ধরে নিচ্ছি φ1 অব্দি। তাহলে ডিবির ইন্টিগ্রেশন আমার কাছে বি চলে এলো, আর এখানে মিউ নট আই 4 পাই, এই 4 পাই আর তার সঙ্গে এখানে নিচে এটা, এই পুরো পার্টটা কনস্ট্যান্ট, এটা বেরিয়ে চলে এলো। মিউ নট আই 4 পাই এ এটা বেরিয়ে চলে এলো, আর এখানে ইন্টিগ্রেশনের জন্য শুধু রইল কস থিটা ডি থিটা -φ2 থেকে φ1। তো এখানে বি ইকুয়ালস টু মিউ নট আই 4 পাই এ। এখানে সাইন থিটার যদি আমি ইন্টিগ্রেশন করি সেটা আমার কাছে আসবে, কস থিটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে সেটা আমার কাছে আসবে সাইন থিটা। তো সেখানে আমি এবার ভ্যালুটা পুট করব। তো আমি এখানে লিখতে পারি সাইন থিটা θ1 থেকে θ2 থেকে θ1, মিউ নট আই 4 পাই এ। তাহলে এটা আমার চলে আসছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, মানে সাইন φ1 মাইনাস সাইন মাইনাস φ2। তাহলে বি ইজ ইকুয়ালস টু মিউ নট আই
4 pi a sin phi 1 প্লাস sin phi 2। এটাই হচ্ছে আমার একটা স্ট্রেট কি বলে স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য যেটা ফাইনাইট, সেটার জন্য ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড আমি এইটা পাবো মিউ নট আই বাই 4 pi a সাইন phi 1 প্লাস সাইন phi 2। এইটা একটা ইম্পর্টেন্ট রেজাল্টও বটে এবং এই ডেরিভেশনটাও ইম্পর্টেন্ট রেজাল্ট বলতে তোমার যে কোনো রকম নিউমেরিক্যাল করতে তোমার এরকম ফর্মুলা তোমার কাজে লাগতে পারে, আর ডেরিভেশন তো তোমার বোর্ডসের পরীক্ষার জন্য ইম্পর্টেন্টই। এইবার দেখি যে যদি ওয়্যারটা ইনফাইনাইট হয়, আচ্ছা তাহলে এটাকে বরং এটাকে যে 1 দিলাম এটাকে কেস 1 লিখে দিই। কেস 1 এর মধ্যে এটা এ পার্ট এবং এবার করি কেস 1 এর মধ্যে বি পার্ট। আচ্ছা আরেকটা কথা, যে এখানে কিন্তু আমি ভ্যারিয়েবল গুলোকে ডিফাইন করিনি, পরীক্ষার হলে তোমাকে ভ্যারিয়েবল গুলোকে ডিফাইন করতে হবে। যেরকম আমি বায়োসাভার্ট লয়ের জন্য আমি ডিফাইন করলাম সেভাবে ডিফাইন করো। ওটা এমন কিছু বড় কথা নয়, ওটা তোমরা ডিফাইন করতে পারবে। যখনই কোনো ভ্যারিয়েবল নেবে সেটাকে শুধু ডিফাইন করে দিও। বি পার্টটা হচ্ছে যে ফর ইনফাইনাইট ওয়্যার। ইনফাইনাইট ওয়্যারের কেসটা হবে যে একটা এরকম ওয়্যার রয়েছে যেখান দিয়ে কারেন্ট আই যাচ্ছে, এদিকে এটাও ইনফাইনাইট, এদিকে এটাও ইনফাইনাইট, দুদিকেই ইনফাইনাইট। এই ক্ষেত্রে এখানে যেটা অ্যাঙ্গেলটা যেটা আমরা পাচ্ছিলাম যে এখানে যে পি পয়েন্ট, এখানে অ্যাঙ্গেলটা কত হবে, ওখানে তো যেহেতু ফাইনাইট ওয়্যার ছিল ওর জন্য এখানে এই অ্যাঙ্গেলটা আমি কি বলে phi 1 ধরেছিলাম, এই অ্যাঙ্গেল থেকে আমি phi 2 ধরেছিলাম, সেখান থেকে আমার এই ফর্মুলাটা আমি পেয়েছিলাম। কিন্তু এইখানে তোমরা এটা রিয়েলাইজ করো যে এখানে ওয়্যারটা যদি ইনফাইনাইটলি যদি লং হয় তো তাহলে এখানে এই অ্যাঙ্গেলটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এই অ্যাঙ্গেলটা 90 হয়ে যাবে, এদিকে এই অ্যাঙ্গেলটাও আস্তে আস্তে বাড়তে বাড়তে এই অ্যাঙ্গেলটাও 90 হয়ে যাবে। তো তাহলে যেটা phi 1 বা phi 2 ছিল সেই দুটোই আমি বলতে পারি যে phi 1 will be equals to phi 2 will be equals to 90 ডিগ্রি। তাহলে যেটা আমার এই ফর্মুলাটা এলো, এই ফর্মুলাটাই মোটামুটি তুমি মাদার ফর্মুলা হিসেবে ধরতে পারো এই রকমের কোনো ওয়্যারের কোয়েশ্চেন করানোর জন্য, এই স্ট্রেট ওয়্যারের কোয়েশ্চেন করানোর জন্য। তখন এই ফর্মুলাটাই পুট করবে, এই ফর্মুলা দিয়েই তোমার বাকি সব চলে আসবে। তাহলে এটা আসবে আমার বি উইল বি ইকুয়ালস টু মিউ নট আই বাই 4 pi a, এখানে সাইন 90 প্লাস সাইন 90, এবার সাইন 90 ভ্যালু আমি জানি 1 হয়, তো সাইন 90 প্লাস সাইন 90 মানে 1 প্লাস 1 মানে 2 হয়ে যাবে মিউ নট আই। এটা 2 হয়, তাহলে 2 এর সঙ্গে এই 4 কেটে নিচে আবার 2 হয়ে যাবে, তাহলে মিউ নট আই বাই 2 pi a। এইটাই হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড ফর ইনফাইনাইট ওয়্যার। আচ্ছা এখানে বলে দিই যে এটা হচ্ছে ডিস্টেন্স অফ ওয়্যার ফ্রম পয়েন্ট, এটা গেল আমার ইনফাইনাইট ওয়্যারের জন্য। এইবার পরের প্রুফটা দেখা যাক। আগেটা কেস 1 বলেছিলাম, এটা এবার কেস 2 বলি। এইটা এরকম একটা কন্ডিশন ধরা যাক যে একদিকে ওয়্যারটা ইনফাইনাইট রয়েছে এবং এইখানে পয়েন্টটা রয়েছে, পয়েন্টটা এই মাঝখানে রইলো, কিন্তু একদিকে ওয়্যারটা ইনফাইনাইট এবং অন্যদিকে ফাইনাইট। তাহলে সেই ক্ষেত্রে এটা সেই পি পয়েন্টটি, এটাকে আমি এ ধরছিলাম তো এটাকে এই ধরি, এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরলাম। তো আমি যদি এই ফর্মুলাটা যেটা মাদার ইকুয়েশন যেটা আমি বলেছিলাম সেটাকে যদি আমি আবার পুট করি, বি ইজ ইকুয়ালস টু মিউ নট আই বাই 4 pi a
এখানে সাইন ফাই ওয়ান প্লাস সাইন ফাই টু। এইবার যদি দেখো যে যেহেতু একদিকটা আমার কি বলে ইনফাইনাইট, তো ওর জন্য এই দিকে যখন হবে তখন এটা ইনফাইনাইট, মানে আমি এরকম করে সোজা ধরে আমি এটা 90 ডিগ্রি আমি কনসিডার করছি, যেরকম আগে যেরকম আমি কনসিডার করলাম এটার জন্য। তো আমার একটা অ্যাঙ্গেল 90 হবে আর আরেকটা অ্যাঙ্গেল এই থিটাই হবে। তো যদি আমি লিখি বি ইজ ইকুয়ালস টু মিউ নট আই 4 পাই এ, এখানে একটা অ্যাঙ্গেল সাইন 90 ডিগ্রি প্লাস অন্য অ্যাঙ্গেলটা এই থিটাই হবে, তো সাইন থিটা। তো সাইন 90 আমার 1, তো তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি যে বি ইজ ইকুয়ালস টু মিউ নট আই বাই 4 পাই এ, এটা 1 প্লাস সাইন থিটা। এটাই এর প্রুফ, বেশি কিছু না। তোমরা যদি আগেরটা বুঝে থাকতে পারো তো এটাও বুঝতে পারবে। এবার পরেরটা দেখা যাক, কেস 3। কেস 3, এইখানে আবার ওই আগেরটার মতনই আমি ধরছি যে একদিকটা আমার ইনফাইনাইট আর অন্য দিকটা ফাইনাইট। কেবল এইখানে আমি এই লাইনটার বরাবর এইখানে আমি পি পয়েন্টটা কনসিডার করলাম। এখান থেকে এটাকে সেই এই ধরছি, এবং এখানে কারেন্ট যেমন ফ্লো করছিল ফ্লো করছে, আগেটা তো কারেন্ট ফ্লো করছিল। তো এইবার তোমরা যদি এটা দেখো তো এখানে এইটার সঙ্গে কোনো অ্যাঙ্গেল নেই, এইটা হচ্ছে 0 ডিগ্রি, যেহেতু পুরোপুরি এটা আমার প্যারালাল আসছে ওর জন্য এটা 0 ডিগ্রি, এবং এইটা আবার যেহেতু ওটা আমার ইনফাইনাইট ওর জন্য ওটা সেই পুরোপুরি ইনফাইনাইট ডিস্টেন্সে গিয়ে ওটাও 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি যদি আবার লিখি যে বি ইজ ইকুয়ালস টু মিউ নট আই বাই 4 পাই এ, সেই ওই একই ফর্মুলা সাইন ফাই ওয়ান প্লাস সাইন ফাই টু। তো আমি এখানে ডাইরেক্টলি লিখছি যে ওটা সাইন 90 ডিগ্রি প্লাস সাইন 90 ডিগ্রি ওই ইনফাইনাইটের জন্য, আর ফাইনাইটটার জন্য সাইন 0 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে আমার আসছে বি ইজ ইকুয়ালস টু মিউ নট আই বাই 4 পাই এ, আর এখানে জাস্ট 1 থাকছে। তো 1টা লেখা না লেখা এক, তাও লিখে দিলাম। তো এটাই আমার ফর্মুলা। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। এবার পরের কেসটা দেখা যাক, কেস 4। এইখানে আমি ধরছি এই দিকটা ইনফাইনাইট রয়েছে, এইখানটা আবার ফাইনাইট। পয়েন্টটা আমাকে এই বরাবর দিয়েছে পয়েন্ট পি। তাহলে এইখানে এই পি পয়েন্টে কত ম্যাগনেটিক ফিল্ড হবে। আমি তাহলে এটা দেখছি যে এইটা একটা আসছে আর এইটা আর একটা আসছে। আমি ধরো এটাকে প্রথমে আমি এটাকে ধরছি ফাই ওয়ান আর এটাকে ধরছি ফাই টু, এখানে এটা এ। তাহলে কি করে এবার এটা হবে, এরকম যখন থাকবে, এরকম যখন কোনো কেস থাকবে, তোমরা একটা অ্যাঙ্গেলকে, এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে যে কোনো একটা অ্যাঙ্গেলকে পজিটিভ নেবে, যেটাকে পজিটিভ নেবে তার অপর অ্যাঙ্গেলটাকে, অন্য অ্যাঙ্গেলটাকে তখন নেগেটিভ নেবে। এটা কেন হচ্ছে সেটা এবার বলি। ধরো তুমি এখান থেকে ফাই টুটাকে তুমি পজিটিভ নিচ্ছ, তাহলে সেই ক্ষেত্রে তুমি যখন এই ফাই ওয়ানটাকে যখন কনসিডার করবে তখন এখানে এটা অ্যাকচুয়ালি এটা ফুল 360 ডিগ্রি একটা অ্যাঙ্গেল রয়েছে। তো তাহলে এই অ্যাঙ্গেলটা আমার মেনলি আসবে 360 মাইনাস ফাই টু, আর এই 360 মাইনাস ফাই টুটা আমি যদি অল সাইন ট্যান কোস সেই অনুযায়ী যদি দেখি তাহলে এটা আমার কাছে
φ1 এর সঙ্গে ইকুয়াল আসবে। তো সেইটা শুধু φ1 এর সঙ্গে ইকুয়াল আসবে না, সেটা মাইনাস সাইন φ1 এর সঙ্গে ইকুয়াল আসবে। কি করে আসবে সেটা আমি এরপরে একটা কোয়েশ্চেন করবো এরকম একটা নিয়ে, সেখানে তোমরা ভালো করে বুঝতে পারবে। শুধু তোমরা এটার জন্য একটাই জিনিস মনে রাখো, যে যখন কোনো জায়গায় এরকম যদি কোনো কোয়েশ্চেন দিয়ে দেয়, তখন একটা অ্যাঙ্গেলকে পজিটিভ নেবে, অন্য অ্যাঙ্গেলটাকে নেগেটিভ নেবে। আর এখানে ডাইরেক্ট ফর্মুলাটুকুই বলছি, এটাই তোমার মেনলি কাজে লাগবে। মিউ নট আই বাই 4πa, তার সঙ্গে এদিকে একটা আসবে আমার সাইন φ2, এটাকে পজিটিভ যেহেতু বলছিলাম, আর এটাকে সাইন φ1। তোমরা চাইলে φ1টাকেও তোমরা পজিটিভ নিতে পারো, তাহলে তোমাদেরকে সেই ক্ষেত্রে সাইন φ2টাকে নেগেটিভ নিতে হবে। এবার এটা দিয়ে যে কোয়েশ্চেনটা করানোর কথা ভাবছিলাম সেটা করায়। এইটুকু পার্ট আমার ফাইনাইট রয়েছে, তারপর এই দিকটা আমার ইনফাইনাইটের দিকে চলে এসছে। আমাকে এইখানে একটা পয়েন্ট ও দিয়েছে, এই পয়েন্টটা আমাকে ম্যাগনেটিক ফিল্ডটা এবার বের করতে হবে। না, তার সঙ্গে আমাকে এখান থেকে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি দিয়ে দিয়েছে, আর এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি দিয়ে দিয়েছে। এবার আমাকে এখানে ম্যাগনেটিক ফিল্ডটা বের করতে হবে। তো এটা কি করে আসছিল যে ওই মাইনাস, মানে আমি যদি আগে এরকম যদি আমি কনসিডার করি, একটা পজিটিভ একটা নেগেটিভ, তো আমি যেখানে বললাম যেখানে অল সাইন ট্যান কোস ইউজ করে আমি দেখতে পাবো যে যেটাকে পজিটিভ নেবো তার অপর অ্যাঙ্গেলটা মাইনাস সাইন থিটা অ্যাঙ্গেলে চলে আসবে। তো সেটা কি করে আসবে সেটা দেখি এবার। এখানে যদি তোমরা একটা অ্যাঙ্গেলকে যদি পজিটিভ নাও, অন্যটাকে যদি নেগেটিভ নাও, তাহলে যেটা আমি এখানে বললাম যে 360 মাইনাস এখানে সেক্ষেত্রে φ2টা আমাকে করতে হবে। তাহলে সেভাবে দেখা যাক। আমি এখানে 60 ডিগ্রিটাকে আমি পজিটিভ নিচ্ছি, আমি φ2ই ধরলাম, φ2টাকে আমি 60 ডিগ্রি ধরছি। তাহলে সেই ক্ষেত্রে আমার পুরো এদিক থেকে ঘুরে আসা এই অ্যাঙ্গেলটা, এটা আমার কাছে আসবে 360 মাইনাস 30 ডিগ্রি, মানে 330 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা আমার 360 মাইনাস 30, 330 আসছে, আর এই 330টাই আমার φ1 এর সঙ্গে ইকুয়াল হবে। তো আমি এবার যদি অল সাইন ট্যান কস যদি পুট করি, অল সাইন ট্যান কস সাইন 330 এর ভ্যালু যদি আমি এখানে বের করি, সাইন 330, তাহলে আমি এখানে দেখতে পাবো যে এটাকে যদি আমি ভাঙি, তাহলে সাইন 4 ইন্টু 90 মাইনাস, মানে তাহলে 360 হয়ে যাচ্ছে মাইনাস 30 ডিগ্রি। তাহলে আমি পেয়ে যাবো। এবার দেখো যে অল সাইন ট্যান কস ইন্টু 4 আছে, ওর জন্য কসে আসবে মাইনাস, মানে মাইনাস হচ্ছে, তাই কসই আবার ফিরে আসছে। তো যেহেতু ওটা কস কোয়াড্রেন্টে আসছে, ওর জন্য সামনে মাইনাস আসবে, তাই আমি যে মাইনাস 30 ডিগ্রি। তো এই 30 ডিগ্রি ভ্যালুটা আমি জানি যে হাফ হয়, সাইন 30 হাফ হয়, তো তাহলে আমার মাইনাস হাফ চলে এলো। এইবার আমি যেটা বলছিলাম যে একটা অ্যাঙ্গেলকে পজিটিভ নেবে, অন্য অ্যাঙ্গেলটাকে নেগেটিভ নেবে, সেটা দিয়ে তুমি যদি দেখো তাহলে এত তোমাকে ঝামেলা করতেই হবে না। সেই ক্ষেত্রে তুমি নর্মালি এখানে θ2টাকে 60 ডিগ্রি নিয়ে নিলে, θ1টাকে তুমি সেক্ষেত্রে নিয়ে নেবে মাইনাস সাইন 30, পুরো একেবারে তুমি মাইনাস সাইন 30 তুমি এখানেই পেয়ে গেলে। তো সাইন 30 হাফ হয়, তো মাইনাস সাইন 30 মানে মাইনাস হাফ হয়ে যাবে। তো এবার শুধু ফর্মুলা পুট করে দাও, বি ইজ ইকুয়ালস টু মিউ নট আই বাই 4πa, এদিকে সাইন 60 মাইনাস সাইন 30, এই করে এটা সলভ করে যেটা আসবে সেটাই অ্যান্সার হয়ে যাবে। আর এখানে আরেকটা কেস বলি, যে কেস 5। কেস 5টা হচ্ছে যে একটা ম্যাগনেটিক ফিল্ডটা, যেটা যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটা বের করতে বলেছে, সেই পয়েন্টটা যদি একটা ওয়ারের ঠিক সামনাসামনি যদি থাকে, মানে ওয়ারটা এই লাইনে ছিল, এই লাইন বরাবর যদি থাকে,
এখানে যদি থাকে বা এইদিকে যদি থাকে, সেই ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডটা আমার কাছে 0 হয়। এটা মনে রেখে দিও, এটা বেশি কিছু এখানে নেই, জাস্ট যদি সেম লাইনে থাকে তাহলে সেই ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডটা 0 হবে। এবার শেষ কেস এটা বলি, ডিউ টু সার্কুলার আর্ক বা একটা সার্কেলের জন্য ম্যাগনেটিক ফিল্ড কি হবে। তো আমি যদি প্রথমে একটা সার্কুলার আর্ক যদি আমি কনসিডার করি, যে ওয়্যার দিয়ে কারেন্ট যাচ্ছে সেটা একটা সার্কুলার আর্ক ছিল। এইবার এইখানে একটা পয়েন্ট ধরো আমাকে দিয়েছে ও পয়েন্ট, এই পয়েন্টটা আমাকে বলেছে ম্যাগনেটিক ফিল্ডটা কত বের করতে। এখানে এটা আমাকে থিটা ধরো দিয়ে দিয়েছে, এইটা ধরো এ দিয়েছে। আচ্ছা, এটা যেহেতু আর ধরছি আমি আর ধরি, ব্যাপারটা সেম, আর বা এস যাই ধরি। এই ক্ষেত্রে শুধু ফর্মুলাটুকুই মনে রেখে দিও যে ম্যাগনেটিক ফিল্ড বিটা আমার কাছে আসবে এই ক্ষেত্রে বি ইজ ইকুয়ালস টু মিউ নট আই, নিচে আসবে 2r, শুধু নিচে 2r ইন্টু থিটা বাই 360 ডিগ্রি। মিউ নট আই বাই 2r, শুধু এখানে 2r আসবে, 4 পাই আসবে না, শুধু 2r। এবার আমি এখানে ইন্টু থিটা বাই 360, আমি এখানে নিচে 360 তখনই পুট করব, we will put 360 only if the theta in question is given in degree। এই যে থিটার ভ্যালুটা, এটা যদি ডিগ্রিতে দেওয়া থাকে তাহলেই আমি নিচে 360 পুট করব। যদি এটা থিটাটা যদি আমাকে রেডিয়ানে দিয়ে দেয় তো তাহলে আমি থিটা বাই 2 পাই পুট করব। এটাও লিখে দিই যে বি ইজ ইকুয়ালস টু মিউ নট আই বাই 2r। বাকি সব ফর্মুলাটুকুই সেম থাকবে, শুধু থিটা বাই 360 আর থিটা বাই 2 পাই, শুধু এইটুকুই ডিফারেন্স আসবে, থিটা বাই 2 পাই। we will put 2 pi only if theta is given in radian। থিটা রেডিয়ানে হলে তবেই নিচে 2 পাই পুট করব। এখানে শুধু ফর্মুলাটুকুই মনে রেখো তাহলেই হবে। এইটা হলো যে একটা সেমি সার্কুলার আর্কের জন্য। এবার যদি একটা সেমি সার্কেল হয়, এবার যদি একটা পুরো যদি একটা ফুল সার্কেল হয়, তাহলে ফুল সার্কেলের ক্ষেত্রে এই যে থিটা অ্যাঙ্গেলটা এটারও ভ্যালু 360 হবে। তাহলে সেই ক্ষেত্রে পুরো ফর্মুলাটা সেম থাকবে, বি ইজ ইকুয়ালস টু মিউ নট আই বাই 2r থিটা বাই 360। ফুল সার্কেলের ক্ষেত্রে থিটার জায়গায় আমি 360 পুট করবো, তাহলে 360 বাই 360 1 হয়ে যাবে। কাছে ম্যাগনেটিক ফিল্ডটা বি ইজ ইকুয়ালস টু মিউ নট আই বাই 2r হবে। আর যদি আমি রেডিয়ানে যদি দেখি তো তাহলেও সেটা 2 পাই হবে, তাহলে সেখানে 2 পাই বাই 2 পাই সেটাও আমার কাছে 1ই হয়ে যাবে। লিখে দিচ্ছি পরের পাতায়। ফর আ সার্কেল, ওটা সার্কেল রয়েছে, মাঝখানে আমাকে বের করতে বলেছে। তাহলে এই ক্ষেত্রে হবে আমার শুধু বি ইজ ইকুয়ালস টু মিউ নট আই বাই 2r, এইটুকুই ব্যাস। এবার এখান থেকে কিছু কোয়েশ্চেন দেখা যাক। প্রথম কোয়েশ্চেন দেখা যাক। এরকম একটা স্কোয়ার ধরো দিয়ে দিয়েছে আমাকে কোয়েশ্চেনে, এইখানে একটা পয়েন্ট পি দিয়েছে। এই প্রত্যেকটা ওয়্যার দিয়েই ধরো আই কারেন্ট যাচ্ছে, প্রত্যেকটা ওয়্যার দিয়ে আই কারেন্ট যাচ্ছে। এই ডিস্টেন্সটা, এই ডায়াগোনালের ডিস্টেন্সটা ধরো আমাকে আর দিয়েছে, এই অ্যাঙ্গেলটাও বলেছে
45, এটাও বলেছে 45 ডিগ্রি। তো তাহলে আমাকে বার করতে বলেছে যে এই পিতে ম্যাগনেটিক ফিল্ড কত হবে। এখানে এটা আমাকে এ দিয়ে দিয়েছে, মানে এই সাইডগুলো হচ্ছে এ। তাহলে দেখা যাক এটা কিভাবে করা যায়। সব থেকে আগে এখানে এই জিনিসটা দেখো যে এই দুটো ওয়্যার, আমি ধরো নাম দিয়ে দিচ্ছি 1 2 3 4। এই 1 আর 4 এর জন্য এই পয়েন্টটা একই লাইনে লাই করছে, কাজেই এই দুটো পয়েন্ট আমার মানে রাদার এই দুটো ওয়্যার আমার কাছে ক্যান্সেল আউট হয়ে যাবে। এই দুটো ওয়্যারের জন্য কোনো ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হচ্ছে না, কারণ সেম লাইনেই রয়েছে। যেটুকু ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে সেই দুটো হবে এই 2 আর 3 এর জন্য। এবার যদি তুমি একটা জিনিস খেয়াল করো যে 2 আর 3, এই 2 এর জন্যও এটা এখানে 0 ডিগ্রিতে আসছে এবং এটা এখানে 45 ডিগ্রিতে আসছে, আর 3 এর জন্যও এটা 0 ডিগ্রিতে আসছে এবং এটা 45 ডিগ্রিতেই আসছে। তার মানে এই দুটোর জন্যই আমার কি বলে একটা অ্যাঙ্গেল আসবে sin 45 আর অন্য অ্যাঙ্গেলটা আসবে sin 90। তাহলে সেই ক্ষেত্রে এই দুটোই আমাকে সেম কেস, ওর জন্য আমি একটাই লিখছি, শুধু আমি বি লিখছি, সেটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, কারণ এই দুটোর ভ্যালু সেমই আসবে, কারণ এটাও 0 ডিগ্রি, এটাও 45, এটাও 0, এটাও 45, কাজেই সেম আসবে। এবার যদি আমি ফর্মুলা লিখি মিউ নট আই বাই 4 পাই, এখানে আর হবে মিউ নট আই বাই 4 পাই আর, না এটা আর হবে না, এটা এই হবে মিউ নট আই বাই 4 পাই এ সাইন 45 প্লাস সাইন 0। 2 এ 4 এ কাটলো, নিচে 2 রইলো, মিউ নট আই 2 পাই এ সাইন 45 1/√2, কাজে 1/√2 এলো। এইবার দেখো যে রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে আমি দেখবো যে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা কোন দিকে। এবার আমি যদি এখানে দেখি ডাইরেকশনটা, কারেন্ট ফ্লো করছে এই দিকে, আমার এই চারটে আঙ্গুল বাইরের দিকের জন্য প্লেনের ভেতরে ঢুকছে, আর যেদিকে পয়েন্টটা রয়েছে সেই দিক থেকে বেরিয়ে আসছে, আমার দিকে উপর দিকে বেরিয়ে আসছে। তাহলে আমি সেই দিকটাই কনসিডার করব যেদিকে পয়েন্টটা রয়েছে। আমি এই দিকটা আমি দেখবো না, কারণ এদিকে কোনো পয়েন্ট বলেনি, ওর জন্য আমি এই দিকে আমি দেখবো না, আমি দেখবো এই দিকটা। এদিকে কারেন্ট যাচ্ছে আর এদিক থেকে বেরিয়ে আসছে, তাহলে ওর জন্য 3 এর জন্য ডট হচ্ছে, মানে যেহেতু বেরিয়ে আসছে তো ওর জন্য আমি যেটা বেরিয়ে আসে, যেটা আউটওয়ার্ড আসে, সেটাকে আমি ডট দিয়ে রিপ্রেজেন্ট করি, আর যেটা ঢোকে খাতার মধ্যে যেটা ঢুকে যাচ্ছে সেটাকে আমি ক্রস দিয়ে ডিনোট করব। আর যদি আমি 2 এর জন্য দেখি, 2 এর জন্য একই হচ্ছে, ওদিকে গিয়ে ওটা বেরিয়েই আসছে, কাজেই অল ওভার আমার এটা ডটই হবে। যদি একটা ডট হতো আর অন্যটা যদি ক্রস হতো, তাহলে সেই ক্ষেত্রে দুটো এই ম্যাগনেটিক ফিল্ডকে আমাকে মাইনাস করতে হতো, আর এটা যেহেতু অপোজিট নয় ওর জন্য যা আছে তাই রইলো, জাস্ট সাইনটা আমি দিয়ে দিলাম যেটা ডট হচ্ছে। তাহলে এবার পরের কোয়েশ্চেন দেখা যাক। ধরো আবারও একটা স্কোয়ারই দিয়েছে, এইবার পয়েন্টটা এই সেন্টারে রেখেছে, ধরো এটাকে ও পয়েন্ট নাম দিলাম। এই সাইডটাকে আমাকে এ বলে দিয়েছে, মানে এই চারটে সাইডই এ হবে। প্রত্যেকটা দিয়ে ধরো কারেন্ট ফ্লো করছে, কারেন্ট আই ফ্লো করছে, আমাকে এই দুটো অ্যাঙ্গেল 45 বলে দিয়েছে, বা এটা না বললেও যেহেতু স্কোয়ার ওর জন্য এই দুটো অ্যাঙ্গেল 45 হবে, তোমরা জানোই।
তাহলে আমাকে বলেছে যে এই সেন্টার ওতে কত ম্যাগনেটিক ফিল্ড হবে সেটা বের করার জন্য। তো দেখা যাক, যদি আমি নাম দিয়ে দিই, এটা ধরে আমি নাম দিলাম 1 2 3 4। আমি যদি B1টা দেখি, মিউ নট I বাই 4 পাই A sin 45 প্লাস sin 45, এটা হবে তাহলে মিউ নট I বাই 4 পাই A 1 বাই রুট 2 1 বাই রুট 2। মিউ নট I 4 পাই A 2 বাই রুট 2, তাহলে আমার এটা আসছে 2 আর 4 কাটলো, 2 হলো নিচে। এইবার তোমরা যদি খুব ভালো করে দেখো, এই 1 এর জন্য তো আমার এই ভ্যালুটা এলো। যদি আমি 2 এর জন্য করি, 2 এর জন্য এখানে অ্যাঙ্গেল বাইসেক্টর হয়ে এই দুটো অ্যাঙ্গেলও 45 আসবে। 3 এর জন্য একইভাবে এই দুটো অ্যাঙ্গেল 45 হবে, 4 এর জন্য 45 হবে। তো তাহলে এই চারটের জন্য ভ্যালুটা সেম থাকবে। ওর জন্য আমি যখন বি নেট যখন আমি বের করবো, সেটাকে আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। 4 ইন্টু মিউ নট I বাই 2 রুট 2 পাই A। 2টা এখানে কাটলো, এখানে উপরে 2 রইলো, তাহলে আমার আসছে যে মিউ নট 2 মিউ নট I বাই রুট 2 পাই A। এবার যদি দেখো যে প্রত্যেকটার জন্যই বাইরের দিকটাতে ভেতরে ঢুকছে, আর ভেতর দিকে যেখানে পয়েন্ট আছে সেদিক থেকে উপরে উঠে আসছে, তো তাহলে আমার ডটই হবে। এটাই আমার অ্যান্সার। এবার পরের একটা কোয়েশ্চেন দেখা যাক। একদিকে আমাকে ইনফাইনাইট দিয়েছে, আবার এদিকে এসে আবার ইনফাইনাইট। এইখান করেও একটা পয়েন্ট রয়েছে। এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি বলেছে, এটাকে আর দিয়েছে। আমাকে বলেছে এইখান থেকে এই অবধি এটা ওয়ার 1, এইখান থেকে এই অবধি এটা ওয়ার 2, আবার এইখান থেকে এই অবধি এটা ওয়ার 3। এই প্রত্যেকটা দিয়ে কারেন্ট I ফ্লো করছে। এইবার তাহলে আমার ম্যাগনেটিক ফিল্ড এই ও পয়েন্টে কত হবে? যদি আমি 1 এর জন্য প্রথমে দেখি, B1 মিউ নট I বাই 4 পাই আর যেহেতু দিচ্ছে, ওই জন্য মিউ নট I বাই 4 পাই আর নিলাম। তার সঙ্গে এখানে আমার একটা অ্যাঙ্গেল আসবে সাইন 90 আর একটা অ্যাঙ্গেল আসবে সাইন 0। এটা আমার অ্যাকচুয়ালি একটা সেমি ইনফাইনাইট ওয়ার, একদিকে 90 ডিগ্রি একদিকে 0। তো তাহলে আমার আসবে যে সাইন 90-র জন্য 1 প্লাস 0, তাহলে আমার এটাই আসবে যে মিউ নট I B1 মিউ নট I 4 পাই আর। এইবার যদি দেখো যে কারেন্ট এদিকে যাচ্ছে আর পয়েন্টটা আমার খাতার ডান দিকে রয়েছে, তো ওর জন্য ভেতর দিকে ঢুকছে, তো ওর জন্য আমি এটাকে ক্রস নিলাম। আশা করি বুঝতে পারছো যে কিভাবে হচ্ছে এটা। যদি আমি সেকেন্ড ওয়ারটা দেখি B2, এইখানে মিউ নট I, যেহেতু এটা একটা সার্কুলার আর্ক রয়েছে, ওর জন্য মিউ নট I বাই 2R ইন্টু থিটা বাই 360 এই ফর্মুলা পুট করব। তো আমাকে এটা 90 ডিগ্রি দিয়ে দিয়েছে, তো আমি 90 বাই 360 পুট করব। এটা কাটাকুটি করে আসছে আমার নিচে 4, তো মিউ নট I
বাই 8R, মিউ নট আই বাই 8R, এটাও আমার কাছে আসছে ক্রস। এবার যদি আমি B3 দেখি, B3টাও আমার একটা সেমি ইনফাইনাইট ওয়ারই আসছে। তাহলে সেটার ভ্যালুটা দেখা যাক। যাই হোক, ওটা সেমই হবে মিউ নট আই বাই 4πr এর সঙ্গে, ওর জন্য আমি ডাইরেক্টলি লিখে দিচ্ছি, আর করছি না। মিউ নট আই বাই 4πr, এবং ওটাও আমার ক্রসই হচ্ছে। তো এবার যখন আমি বি নেট বের করব, তখন আমি B1 প্লাস B2 প্লাস B3 করে দেব। যদি কোনোটা ডট বা কোনোটা যদি ক্রস হতো, ধরো এই লাস্টেটা যদি ক্রস হয়ে যেত, তাহলে সেক্ষেত্রে আমি করতাম B1 প্লাস B2 মাইনাস B3। সেম সাইন হলে প্লাস করে দেবো, যদি একটা মাঝখানে অন্য সাইন চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আমি সেটাকে মাইনাস করে দেবো। আর দুটো কোয়েশ্চেন করে দিই, তাহলেই আজকের এই সেশনটা শেষ হবে। একদিকটা ইনফাইনাইট দিয়েছে, অন্য দিকটা ফাইনাইট দিয়েছে। এটারও একদিকটা ইনফাইনাইট আর একদিকটা ফাইনাইট। এইখানে ধরো একটা পয়েন্ট পি রয়েছে, আমাকে এইটা এ বলে দিয়েছে, এইটাও ধরো এ আমাকে বলে দিয়েছে। এইদিকে এটা আমাকে 45 ডিগ্রি বলেছে, এটাও আমাকে 45 ডিগ্রি বলেছে। আর এই যে এটা ডায়াগোনালের মতো, এটাকে আমাকে আর বলে দিয়েছে। এখান দিয়ে কারেন্ট আই যাচ্ছে, এটা দিয়েও কারেন্ট আই যাচ্ছে। তো এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা বের করতে আমাকে বলেছে। আমি যদি এটাকে 1 ধরি, এটাকে যদি 2 ধরি, B1 যদি আমি প্রথমে বের করি, মিউ নট আই বাই 4πa, একদিকটা আমার 90 ডিগ্রি, একদিকটা আমার কাছে আসছে 90 ডিগ্রি, অন্য দিকটা আমার কাছে আসছে 45 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমার এটা হবে একটা সাইন 90 জন্য 1 প্লাস সাইন 45 ডিগ্রি, এটা হচ্ছে মিউ নট আই বাই 4πa 1 প্লাস 1 বাই √2। মিউ নট আই 4πa √2 প্লাস 1। এটাকেই মোটামুটি অ্যান্সার হিসেবে ধরা যায়, আর বেশি আর করলাম না। তো এইবার যদি তুমি দেখো যে B1 আর B2, B1টাও আমার কাছে ছিল একদিকটা 90 আর একদিকটা 45, B2টাও আমার কাছে একদিকটা 90 অন্য দিকটা 45। কাজেই এই দুটোর ভ্যালুটা, B1 এর ভ্যালুটা উইল বি ইকুয়ালস টু B2 এর ভ্যালুটা। তাহলে এখানে আমি এটা লিখে দিই যে B1 আর B2 ইকুয়াল। কি করে ইকুয়াল হলো আশা করি বুঝতে পারছো। আর যদি আমি এটা দেখি যে দুটোর ক্ষেত্রেই এটা ক্রসই হতো, প্লেনের ভেতরে ঢুকছে, তো দুটোর ক্ষেত্রেই ক্রস। আর একটা লাস্ট কোয়েশ্চেন দেখা যাক। এরকম একটা যদি ফিগার আমাকে দিয়ে দেওয়া থাকে, তো এই মাঝখানে ধরো একটা পয়েন্ট ও বলেছে, এই ও পয়েন্টে আমাকে ম্যাগনেটিক ফিল্ড বের করতে বলেছে। এই অ্যাঙ্গেলটা ধরো আমাকে বলেছে 30 ডিগ্রি, এদিকটাও আমাকে বলেছে 30 ডিগ্রি। কারেন্ট প্রত্যেকটাতেই ধরো আই করে ফ্লো করছে, আই। তো ম্যাগনেটিক ফিল্ড আমাকে বের করতে বলেছে। তো এখানে আগেই বলে দিই যে যদি এটাকে আমি 1 ধরি, এটাকে 2 বা 3 যাই ধরি, প্রত্যেকটার জন্যই আমার কাছে এই অ্যাঙ্গেলটা, একটা অ্যাঙ্গেল 30 আসবে, একটা অ্যাঙ্গেল 60 আসবে। তো ওর জন্য আমি ম্যাগনেটিক ফিল্ড যখন আমি করছি বিটা, সেটাকে আমি 6টা যেহেতু আসবে, ওর জন্য 6 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম একেবারে শুরুতেই।
6 ইন্টু মিউ নট আই বাই 4 পাই। এবার 4 পাই এটা কি হবে, একটা ট্রায়াঙ্গেলের যখন আমি হাইটটা দেখবো সেটা আমার কাছে হবে, মনে রাখবে ভ্যালুটা মনে রাখো, √3/2a। √3/2 ইন্টু এ মানে এখানে সাইড গুলো, যে ট্রায়াঙ্গেলের যে সাইডটা সেটাই, তো √3/2 ইন্টু ট্রায়াঙ্গেলের সাইড। তো আমি নিচে এখানে √3 ইন্টু এ লিখছি, আর যেটা 2 সেটাকে আমি উপরে পাঠিয়ে দিচ্ছি। আশা করি বুঝতে পারলে, এটা জাস্ট ফর্মুলা ট্রায়াঙ্গেলের হাইটের জন্য, √3/2 ইন্টু এ। এর সঙ্গে sin⁵1 প্লাস sin⁵2, এখানে দুটো অ্যাঙ্গেলই 30-30 রয়েছে, তো sin30 দুদিকেই আসবে, sin30 প্লাস sin30। তো sin30 আর sin30 হাফ হয়, তো তাহলে ওটা ওদিকে 1 হয়ে যাচ্ছে, তো ওটাকে আমি আর লিখছি না। এদিকে যদি কাটাকুটি করি, এটা 3 আর এটা 2, 2 2 এটা কাটলো, তো আমার কাছে আসছে b ইজ ইকুয়ালস টু মিউ নট আই, 3 মিউ নট আই, আর নিচে থাকছে জাস্ট 2টা সব কেটে গেছে, √3πa, 3 মিউ নট আই নিচে √3πa। আশা করি ঠিকই করেছি। আর তাহলে যদি আমি ডাইরেকশনটা দেখি, তো তাহলে কারেন্ট এই দিকে যাচ্ছে, আর এটা এইদিকে পয়েন্টার জন্য এটা ভেতর দিকে আসছে, তো তাহলে এটা আমার মানে বাইরের দিকে বেরোচ্ছে, সরি, তো এটা ডট হবে, এটাই অ্যান্সার। তাহলে যাওয়ার আগে আরেকটা কোয়েশ্চেন করিয়ে দিই, এটা যখন শুধু যখন অল্টিটিউড দিয়ে যখন করলাম তখন আরেকটাও করিয়ে দিই। ধরো একটা এরকম ট্রায়াঙ্গেল রয়েছে, এখানে ধরো এরকম জায়গায় একটা পয়েন্ট দিয়েছে, এটার নাম ধরো দিয়েছে ও। এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি দিয়েছে, এদিকটাও 60 ডিগ্রি, আর আমাকে এইটা ধরো বলে দিয়েছে 30 ডিগ্রি, এখানটা 30, এটা 60, এটাও 60। এই তিনটে সাইডই ধরো এ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, কারেন্ট আই ফ্লো করছে এই তিনটে ওয়ায়ারেই। তো তাহলে এই ও পয়েন্টে কত ম্যাগনেটিক ফিল্ড হবে সেটা বের করতে আমাকে বলেছে। এবার একটা ট্রায়াঙ্গেলের হাইটটা আমি জানি √3/2 ইন্টু এ, হাইটটা বা অল্টিটিউড এইচ লিখছি আমি, √3/2 ইন্টু এ। এইবার যখন আমি এইরকম কেসে যখন দেখবো যে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের মধ্যে তারও যখন একটা মোটামুটি একটা হাফের পজিশন আসছে, একটা অর্থ সেন্টারের মতো একটা জায়গায় যখন আসছে, তখন এই ভ্যালুটা যেটা হয় সেটা মনে রেখো, যে এরকম জায়গার জন্য যে ভ্যালুটা হয় সেটা আমার কাছে আসবে, যেটা সাইড থাকছে এটা a/2√3, এটাই এই ভ্যালুটা হয় a/2√3। তাও যদি তোমার মনে হয় যেখানে হাইটটা কি করে √3/2 আসছে, তো এটা দেখো যে যেহেতু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ওর জন্য এই প্রত্যেকটা অ্যাঙ্গেল আমার 60 ডিগ্রি আসছে। তো যদি আমি এই পুরো হাইটটা যদি আমি দেখি, এই পুরো হাইটটা আমার আসবে সেক্ষেত্রে এইচ ইজ ইকুয়ালস টু, এই অ্যাঙ্গেলটা যেহেতু 60, তাই আমি এদিকে বলতে পারি যে এইদিকে a sin 60, এদিকে a cos 60, আর এদিকে a sin 60। তো আমার এই যে হাইটটা সেটা আমার কাছে আসবে a sin 60, আর sin 60 ভ্যালুটা আমার কাছে আসে √3/2। তো এটা আমার চলে হাইটটা √3/2 ইন্টু এ, আর এই অর্থ সেন্টারের মতো জায়গাটাতে আমার ভ্যালুটা কি করে আসে, এটা √3/2 ইন্টু এর সঙ্গে আমি 1/3 মাল্টিপ্লাই করে দেবো, তাহলেই আমার a/2√3 এটা চলে আসবে। এবার যদি আমি ম্যাগনেটিক ফিল্ডটা যদি বের করি, b ইজ ইকুয়ালস টু মিউ নট আই বাই 4πa, এর জায়গায় যদি আমি এটা পুট করে দিই a/2√3 sin 60 প্লাস sin 60,
এই 2 আর 4 কাটলো, 2 হলো, মিউ নট আই, উপরে একটা √3, নিচে 2, এইদিকে আমার কাছে আসছে। এটা যেহেতু দুটোই sin 60, ওর জন্য আমি লিখতে পারি যে 2 ইন্টু sin 60। তো 2 ইন্টু যদি আমি sin 60 যদি আমি লিখি তাহলে √3/2, এটা কাটলো, তাহলে আমার কাছে আসছে b is equals to 3 mu naught I by 2। এটা আমার 3 mu naught I by 2 এলো। এইবার যদি তুমি দেখো যে এইটার জন্য একমাত্র 3 mu naught I by 2 এলো, যদি আমি এই ওয়ারটার জন্য বের করি, এই ওয়ারটার জন্য সেমই আসবে, কারণ সে একইভাবে অ্যাঙ্গেলটাকে বাইসেট করবে এবং কন্ডিশনগুলো সব সেমই হবে। এটার জন্য সেম হবে, আবার এটার জন্য সেম হবে। ওর জন্য এখানে এই যে 3 mu naught I by 2 হলো, এটাকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করতে পারবো। কাছে আমাকে চলে এলো 9 mu naught I by 2। আচ্ছা, এখানে আমি এ একটা মিস করছি, এখানে এ আসবে, এটা থাকবে 9 mu naught I by 2 by 2a এটা। এবং এই প্রত্যেকটার জন্যই ডট আসছে, তোমরা করে দেখে নিতে পারো যে কি করে ডট আসছে। এই যেহেতু ভেতর দিকে আছে ওর জন্য আউটওয়ার্ড বেরিয়ে আসছে, ওর জন্য ডট। তো আশা করি বুঝতে পেরেছো। এখানে শুধু এই টুকুই ওই ভ্যালুটা কি হয় সেটুকুই শুধু মনে রাখবে, আর বেশি কিছু এখানে মনে রাখতে হবে না। কি করে এলাম এটা যদি ইনকেস ভুলে যাও তো তাহলে করে নিতে পারবে। তো আজকে এই লেকচারটা এই অবধি। পরের দিন আরো কিছু এখান থেকে করিয়ে তারপর না হয় ওই বাকি পার্টগুলো করা যাবে। বাকি পার্টগুলো বলতে ওই অ্যাম্পিয়ার সার্কিটের ল এগুলো পড়বে, তারপর ওই ম্যাগনেটিক ফিল্ড টু সলিনয়েড, টরয়েড এগুলো কিছু পড়বে। তো পরের দিন দেখা যাবে। আজকে এই অবধি। ভালো করে এগুলো রিভাইজ করে এসো, আশা করি কোনো অসুবিধা হবে না বুঝতে। যদি কোনো অসুবিধা হয় তো সেই জায়গাটা আবার প্লে করে দেখে নিও। তাও যদি না বুঝতে পারো তাহলে সেই ক্ষেত্রে তোমরা কমেন্টে বা টেলিগ্রাম গ্রুপে তোমরা কোনো যেটা সমস্যা হবে সেটা তোমরা ডাউট রেজ করতে পারো। তো দেখা হচ্ছে, টিল দেন, টাটা, বাই বাই।